এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। দেশের টপ 3 জন বিজনেসম্যানকে অন্ধকার এক ঘরে 3টা কাঠের চেয়ারে মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ওনারা 3 জন আজ 3 দিন থেকে এই অন্ধকার ঘরের মধ্যে বন্দি আছে। এই 3 দিনে ওদেরকে এক ফোঁটাও জল পান করতে দেওয়া হয়নি। অবশ্য ওনাদের গায়ে এখনও কেউ হাত তোলেনি। ওনাদের একজনের অপরাধ অবৈধভাবে বস্তি দখল করে সেখানে মদের দোকান করা, আর একজনের অপরাধ ঘরে যুবতী 4টা বউ থাকা সত্ত্বেও নিরীহ এক স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং তাকে মেরে ফেলা। আর শেষের জনের অপরাধ সারা দেশে মাদক এবং নারী পাচারকারীর প্রধান আসামি। এনাদের কোনো অভিযোগ কোনো থানা পুলিশ আমলে নেয়নি, তাই তো বাধ্য হয়ে সবাই ডিজেকে খবর দেয় এদেরকে শাস্তি প্রদান করার জন্য। আর যখন ডিজে দেশের বাহিরে ছিল ঠিক তখনই এরা এসব কুকর্ম করতে সাহস পায়। এনাদের 3 জনের নাম হচ্ছে সারোয়ার আহমেদ, আলভির রহমান এবং নোমান রশিদ। 3 দিনে ওনাদের শরীরে সামান্য জোর শক্তি পর্যন্ত নাই। হঠাৎ সেই অন্ধকার ঘরের দরজা খুলে 4-5 জন ঢুকলো। তাদের মাঝে সে একজন আছে যাকে সবাই ডিজে নামে চেনে। ডিজে ভেতরে ঢুকে ওদের সামনে একটা চেয়ার টেনে বসলো, আর সাথে সাথে ওই 3 জনের মাথার উপর বাল্ব জ্বলে উঠল। 3 জন চোখ খুলে সামনে ডিজেকে দেখে প্যান্ট নষ্ট করার মতন অবস্থা। ডিজে ওদেরকে দেখে একটা শয়তানি মার্কা হাসি দিল। এই হাসির রহস্য বুঝতে পেরে 3 জনে ভয়ে কাঁপতে থাকলো। ডিজে প্রথমে সারোয়ার আহমেদকে জিজ্ঞেস করলো, কি মিস্টার সারোয়ার আহমেদ, মদের দোকান কেমন চলতেছে আপনার? আমাকে ক্ষমা করে দিন ডিজি, আমি আর জীবনেও কোনো পাপ কাজ করব না। আরে আরে, আমি কখন বললাম আপনি পাপ কাজ করেছেন? আপনি তো সমাজের মানুষের উন্নয়নের জন্য কাজ করতেছেন, তাই না? ডিজি, এবার মতো রেহাই দিন আমাকে। আমি আর কোনোদিন বস্তি দখল করব না, কারো কোনো ক্ষতি করব না। আমাকে ছেড়ে দিন, দয়া করুন আমার উপর। আয় হুমায়রা, মেয়াদ উত্তীর্ণ বিদেশের মদের বোতলগুলো নিয়ে আয় তো দ্রুত। এইসব কেন আনতে বলছেন ডিজি? আমি তো মদ খাই না। এবার বুঝবি মদের কি জ্বালাশালা। তোর কারণে হাজার হাজার মানুষ ঘর ছাড়া, তোর কারণে যুব সমাজ আজ নষ্ট, তোর কারণে ঘরে ঘরে আজ অশান্তি। আজ তোর কোনো রেহাই নেই। তোকে আজ জন্মের শিক্ষা দিয়ে মেরে ফেলবো। আর যে অপরাধী একবার নিজের খাঁচায় ধরা পড়ে তার নিস্তার নেই। ডিজে, এই মেয়াদ উত্তীর্ণ মদের বোতল। হাফিজ সোলেমান, শালার মুখটা ধর, ওকে আজ সব মদ খাওয়াবো, পানির তৃষ্ণা মেটাবো শালারাস। হাফিজ আর সোলেমান সারোয়ার আহমেদের মুখটা চেপে ধরলো, আর ডিজে পুরো মদের বোতল তার মুখে ঢুকিয়ে দিল। কিছু খাচ্ছে, কিছু বের হচ্ছে মুখ দিয়ে। এভাবে 7টা মেয়াদ উত্তীর্ণ মদের বোতল খাইয়ে দিল সারোয়ারকে। মদ খেয়ে সারোয়ার আহমেদের মাথা কেমন ঝিমঝিম করতে লাগলো, আর মাথা ঘুরছে। নিজের সেন্সার মাঝে নেই সারোয়ার আহমেদ। তো আলিফ রহমান, কি খবর আপনার? কেমন আছেন আপনি? ডিজে, আমাকে ছেড়ে দেন, আর কোনোদিন কোনো মেয়ে বা নারীকে দর্শন করব না। আয় হুমায়রা। না না, কোনো মেয়ে বা নারীকে আনবেন না, আমি পারবো না এই সময়। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল আলভির রহমানের গালে। শালা, কি মনে করেছিস মেয়ে দিয়ে তোকে মজা দেব? মনে করেছিস যে যে কাজ করে তাকে সেই কাজ দিয়ে সাজা দেব? তোর শাস্তি হবে অন্যরকম ভাবে, আর সেটা নিজের চোখে দেখবি তুই। হুমায়রা, আগুন নিয়ে আয় তো তুই। আগুন কেন ডিজে? আগুন দিয়ে কি করবেন? আমাকে মারবেন না, আমার ঘরে 4-4টা বউ বাচ্চা আছে, আমাকে ছেড়ে দেন, আমার ভুল হয়ে গেছে। ডিজে, আগুন। আয়, তোরা শালার প্যান্ট খোল, আজ দেখবো ওর গোপনাঙ্গে কত শক্তি, দেখবো কত মেয়েকে সে নষ্ট করার ক্ষমতা রাখে। হাফিজ আর সোলেমান আলভির রহমানের প্যান্ট খুলে দিয়ে ন্যাংটা করে দিল। হুমায়রা সহ বাকি মেয়েগুলো চোখ বন্ধ করলো, শুধু ডিজে বাদে। এবার ডিজে আলভির রহমানের গোপনাঙ্গে আগুন লাগিয়ে দিল। আলভির রহমান চিৎকার করতে থাকলো। এই চিৎকারে যেন আকাশ পাতাল এক হয়ে যাচ্ছে। তবুও ডিজে আগুন দেওয়া বন্ধ করলো না। আগুনের ধাপে গোপনাঙ্গের মাংস খসে নিচে পড়ে যেতে থাকলো। আলভির রহমান চিৎকার করছে আর বড় বড় শ্বাস নিচ্ছে।
আলভি রহমানকে ছেড়ে দিল। নোমান রশিদ এমন দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলার মতন অবস্থা। ডিজে, আমাকে কোনো শাস্তি না দিয়ে একেবারে মেরে ফেলুন। আমি এইসব শাস্তি সহ্য করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে মেরে ফেলুন, তবুও কোনো শাস্তি দিবেন না আমাকে। তাই নাকি? তা কেমন করে হয় মিস্টার নোমান রশিদ? আপনাকে শাস্তি না দিলে যে বাকি দুজনের প্রতি অপরাধ করা হবে। কি শাস্তি দিবেন আমাকে? আরে এত ভয় পাচ্ছিস কেন জানোয়ারের বাচ্চা? তোর কারণে কোনো ঘরের মেয়েরা নিরাপদ না। তোর কারণে দেশে মাদক ব্যবসা বেড়ে গেছে। তোকে যে খুব ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, তাও আবার তোর নিজের মেয়ের হাতে। মামা মানে কি বলেন? আই সাফা, তোর বাবাকে কি শাস্তি দিবি দে তোর নিজের হাতে। কে আমার বাবা? এই জানোয়ার পশুটা? জীবনেও না। যে কিনা নিজের মেয়েকে বিক্রি করে দিতে দ্বিতীয়বার ভাবেন নাই। ওর কারণে আমার জীবনটা নষ্ট, আজ এই জানোয়ারের কারণে। আমি তোমার বাবা, আর আমার সাথে তোমার এটা কেমন ব্যবহার সাফা? চুপ কর জানোয়ার। শেষবার যখন নারী পাচার করেছিস তার মাঝে আমি নিজেও ছিলাম, আর ওই মানুষগুলো আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আজ এই লবণ, শুকনো মরিচের গুঁড়া আর এই হিরোইন তোকে খাওয়াবো এবং তোর মলদার দিয়ে ঢুকাবো। তুমি আমার মেয়ে হয়ে এমন কাজ করতে পারো না। আর আমি তোমার বাবা, আর আমি জানতাম না সে পাশার সময় তুই ছিলি। আমাকে ছেড়ে দাও। সাফা, তাহলে কাজ শুরু করো তোমরা। আর হাফিজ, সোলেমান, তোরা তৈরি তো? বলতে দেরি, কাজ শুরু করতে দেরি হলো না। নোমান রশিদের মুখ দিয়ে আর মলদার দিয়ে হিরোইন, শুকনো মরিচের গুঁড়ো আর লবণ ঢুকিয়ে দেওয়া হলো। শুরু হলো। নোমান রশিদ তো চিৎকার করতে পারছে না, কারণ ওর মুখ তো চেপে ধরা, হাত বাঁধা। এবার ডিজে সবার কপাল বরাবর একটা করে 3 জনকে 3টা গুলি করে মেরে ফেলল। সোলেমান, হাফিজ, লাশ 3টা ওদের দোকান গোডাউনের সামনে ফেলে দিয়ে আয়। আর শোন, কেউ যেন তোদেরকে দেখতে না পারে। আর সাফাকে তোদের সাথে নিয়ে গিয়ে ওর পাশে পৌঁছে দে তোরা। ডিজে, আমাকেও তোমার সাথে রাখো না। আমি আর ভদ্রলোকের সমাজে খারাপ হতে চাই না। আমিও এখান থেকে তোমার সাথে কাজ করতে চাই। ওই সমাজ আমাকে মূল্য দিবে না। আমার জন্য ওই সমাজে শুধু আছে একরাশ ঘৃণা। আমাকে কেউ ভালো নজরে দেখবে না। আমাকে জ্বলে পুড়েছে মরতে হবে। যদি থাকতে চাও থাকো, তবে আমার সব কথা মেনে তোমাকে চলতে হবে। যা করতে বলবো তাই করতে হবে। আর এখানে কোনো আবেগের কথা চলবে না। এখানে থাকবে শুধু প্রতিশোধ আর সাধারণ মানুষকে সাহায্য করা, খারাপ মানুষকে ধ্বংস করা। হ্যাঁ, আমি সব মানব, সব করতে পারবো, কোনো আবেগের কথা বলবো না। সোলেমান আর হাফিজ লাশ 3টা ফেলে দিতে চলে গেল। এখানে যারা ডিজের সাথে কাজ করে তারা সবাই শিক্ষিত, কিন্তু এদের জীবন কাহিনীটা অনেক অদ্ভুত। কেউ ধর্ষিতা, কেউ বা স্বামীর নির্যাতনের শিকার, কেউ চাকরি পায়নি বলে, কেউ সমাজে দাম পায়নি, কারো পরিবার জুলুমের শিকার। তাই তো বাধ্য হয়ে ডিজের দলে এরা যোগ দিয়েছে। আর ডিজে নিজেই এদেরকে আর্মি আর পুলিশের ট্রেনিং দিয়েছে। শত্রু বা পুলিশের কাছে ধরা পড়লে জীবন দেবে যেন মুখ না খোলে। ডিজেকে সারা দেশের মানুষ চিনে আর ভয় পায়। ডিজেকে এখন পর্যন্ত যারা দেখেছে তাদের নসিবে মৃত্যু লেখাই ছিল। আর সবাই ডিজের নাম শুনেছে, কেউ ডিজেকে সরাসরি দেখেনি। আর পুরো দেশের আইনের প্রশাসন ডিজেকে খোঁজ করেই চলেছে। এখন পর্যন্ত ডিজে 673টার খুন করেছে। আর যাদের মেরেছে এরা সবাই সমাজ এবং দেশের চোখে খারাপ, আর এদের নামে অনেক মামলা আছে থানায় জমা। যেটা পুলিশ বা দেশের আদালত করতে পারে না, সেটাই ডিজে করে বেড়ায়। ডিজের দল চলে ওই সব মানুষের টাকায় যারা সাধারণ মানুষের টাকা লুটে খায়। তাদেরকে লুট করে নেয় ডিজে। টাকা দিয়ে ডিজে আর গরিব মানুষগুলো বাঁচে। আচ্ছা ডিজে, আজ তো আমরা অনেক বছর পর্যন্ত তোমার সাথে কাজ করছি, আর আমরা আমাদের প্রতিশোধ নিতেও পারছি, কিন্তু এখনো পর্যন্ত তোমার লক্ষ্য বা তোমার পরিবার কাউকেই তো দেখলাম না। সোজা বল, কি জানতে চাস তুই? ডিজে, বেয়াদবি মাফ করবে, আসলে আমি একা না, যারা তোমার সাথে কাজ করি তারা সবাই জানতে চায় তোমার সম্পর্কে, তোমার পরিবার সম্পর্কে। কেন তুমি এমন হলে? কেনই বা এই পথ বেছে নিলে তুমি? আমার জীবনটাও অন্য আর 10 জনের মতো খুব সুখের ছিল। আমার বাবা ছিল, মা ছিল, বোন ছিল, আর একটা পছন্দের মানুষও ছিল। আমি আর বিট্টু দুজনে সারাদিন মারামারি, হাসাহাসি, খেলাধুলা সব করতাম। দুজনের জীবন ছিলাম আমরা। কেউ কাউকে ছাড়া বাঁচতাম না।
আমার আব্বু আর বিট্টুর আব্বু দুজনে খুব ভালো বন্ধু ছিল। আমাদের নিজেদের বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল, কিন্তু সেই বিট্টু আর ওর বাবা মায়ের কারণে আমার আব্বু আম্মুকে জীবন দিতে হয়। ছোট বোনটা বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। আমাদের সব শেষ হয়ে যায় ওই বিট্টু আর ওর বাবা মায়ের মিথ্যে সাক্ষীর কারণে। আমি সেই 7 বছর থেকে পুরো 21 বছরের জীবন জেলে কাটাই। আমাকে খুলনা শিশু কিশোর সংশোধনী জেলে থাকতে হয়। সেখানে পড়াশোনা করি সরকারি অনুদানে। সেখানেই এসব আমি পুলিশের ট্রেনিং শিখে আসি। তারপর কি হলো ডিজে? বিট্টু বা তার পরিবারকে ধরতে পেরেছো, মারতে পেরেছো? না, পাইনি এখনো তাদের দেখা। ওদের নিজ হাতে মারার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করব। আর এই জন্য সব খুন নিজে করি, আর তোমাদের কাউকে করতে দেই না। জেলের জীবন কি তা আমি খুব ভালো করে জানি। কিন্তু বিট্টু আর ওর বাবা মা কেন মিথ্যে সাক্ষী দিল, আর তোমার বাবা মা কেমন করে মারা গেল যদি একটু বলতে? আমার আম্মুকে ধর্ষণ করে মেরে ফেলা হয়, আর ধর্ষক হলো বিট্টুর বাবার বিজনেস পার্টনার। আর আমার আব্বুকে খুন করে সেই ধর্ষকটাও তার বন্ধুগুলো। আর খুনের দায় চাপিয়ে দেওয়া হয় আমার উপর। আদালতে বিট্টু আর ওর বাবা মা বলে আমার আব্বু নাকি নেশা করে তার বন্ধুসহ আমার মাকে ধর্ষণ করে, তাই নাকি রাগ হয়ে আমি চাকু দিয়ে আমার আব্বুকে খুন করি। সেটা নাকি তারা নিজের চোখে দেখেছে। এখন বল তোরা আমি কি করব? আর আমার জায়গা তোরা হলে কি করতে? মেরে ফেলতাম বিট্টু আর ওর পরিবারের সবাইকে, কাউকে বাঁচতে দিতাম না। কিন্তু সেই ধর্ষকগুলোকে কি মেরে ফেলতে পেরেছো তুমি? শুধু একজনকে মেরে ফেলেছি, বাকিগুলোকে মারতে পারিনি। শুনেছি ওর মধ্যে 2 জন নাকি এমপি হয়েছে, একজন নাকি মন্ত্রী, একজন আন্ডারওয়ার্ল্ডের কিং। কিন্তু বিট্টু বা তার পরিবারকে এখনও কোথাও খুঁজে পাইনি। কথা দিচ্ছি ডিজে, সবাই মরবে। তোমার প্রতি যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নিয়েই ছাড়বো আমরা। ওইসব জানোয়ারদের কাউকে বাঁচতে দিব না আমরা। তুমি শুধু আমাদেরকে হুকুম করবে, তারপর দেখো আমরা ঠিক কী করতে পারি। এত ইমোশন আমার পছন্দ না। এবার যে যার মতো কাজে যা, আমাকে একা থাকতে দে। আর সাথী গাড়ি বের কর, আমি বাসায় যাব। কোনো কিছু ভালো লাগছে না আমার। সাথী ডিজেকে ওর বাসায় পৌঁছে দিয়ে নিজের মতো চলে গেল। আজ অনেকদিন পর সে বেঈমান বিট্টুর কথা মনে পড়ে গেল ডিজের। কি অপরাধ ছিল তার? কেন এমন করলো বিট্টু তার সাথে? 8-10 মেয়ের মতন ছোট মনে সে ছোটবেলাতে বিট্টুকে ভালোবেসেছিল ডিজে। হাজারো স্বপ্ন ছিল তার মনে। সেও আজ বিট্টুকে বিয়ে করে সন্তানের মা হতো, সংসার সামলাতো। সেও তো স্বামী সন্তান নিয়ে সুখে ঘর করতে পারত। তার মনেও তো বউ হওয়ার ইচ্ছে জাগে। আশেপাশে যখন দেখে তার বয়সী মেয়েরা প্রেম করে, বিয়ে করে স্বামীর প্রেমিককে নিয়ে ঘুরে, তখন তো ডিজের মনেও এসব স্বপ্নও কি দেয়। তারও তো ইচ্ছে করে কারো বুকে মাথা রেখে সারাদিনের ক্লান্তির কথা বলতে, সুখ দুঃখ ভাগ করে নিতে। এসব নানা রকম কথা ভাবতে ভাবতে চেয়ারের মধ্যে ঘুমিয়ে পড়ে ডিজে। অন্যদিকে আমাদের গল্পের নায়ক মানে স্বামী, সে তার ছোট বোনকে খাওয়াতে ব্যস্ত। বোনটা এবার মেডিকেল পড়াশোনা শেষ করেছে। 1 বছরের জন্য বাইরের দেশে যাচ্ছে ডাক্তারির বাকি পড়াশোনা শেষ করার জন্য। 1 বছর পর বোন ডাক্তার হলে শামীমের মুক্তি, তখন আর চিন্তা নাই শামীমের। ডাক্তার হয়েছে, এখনও সে ভাইয়ের হাতে ছাড়া একবেলাও খায় না। গ্রামের মাঝে বড় হয়েছে 2 জন। সারাদিন অন্যের জমিতে কাজ করে ছোট বোনটাকে এত কষ্ট করে পড়াশোনা শিখিয়ে ডাক্তার বানিয়েছে স্বামী। এমনি তো নীলফামারী জেলাতে তেমন নামধারী ডাক্তার দেখা যায় না। তার উপর আমার স্বামী আর ওর বোন তৃপ্তি যেখানে থাকে সেটা একেবারে গ্রাম এলাকা। এখানে বড়লোক মানুষের তুলনায় গরিব মানুষ দৃঢ় বেশি। আচ্ছা, তুই কবে বড় হবে বলতো? এভাবে তোকে ছোটদের মতো করে খাওয়ানোটা কি আদৌ মানায় তৃপ্তি? আমি তো এখনো ছোট ভাইয়া। ভাইয়ের কাছে কি বোন কখনো বড় হয় নাকি? আমার পিছনে ছুটে ছুটে তোকে খাইয়ে দিতে হবে। আচ্ছা, আজ বাদ কাল যদি তোকে বিয়ে দেই বা আমি মরে যাই, তখন কার সাথে এমন করবি বলতো? ভাইয়া, আমাকে পর করে দিতেছ? এত কষ্ট দিতে তোমার ভালো লাগে? ভাইয়া, এমন করে এসব কথা বলিস কেন আমাকে? তুই জানিস না দেহটা তোর, আত্মাটা আমার। তোকে কতটা ভালোবাসি আমি। তুই না থাকলে তো এই বোনটা কি করে বাঁচতো বলতো? তোকে তো আর জ্বালাবো না। আজ বাদে কালকেই তো আমি বিদেশ চলে যাচ্ছি 1 বছরের জন্য। তখন দেখবো কেমন করে বেঁচে থাকিস আমাকে ছাড়া। এমন করে বলিস না বোন, খুব কষ্ট হয় আমার।
আর ওই কথাটা মজা করে বলেছি তোকে। নে আয়, এবার বাকি ভাতটুকু খেয়ে নে তুই। শামীম তৃপ্তিকে বাকি ভাতটুকু খাইয়ে দেয়, নিজ হাতে পানি খাইয়ে দিয়ে তৃপ্তির মুখটা মুছে দেয় নিজের কাঁধের গামছা দিয়ে। এই হলো আমাদের গল্পের হিরো শামীম আর তার বোনের পরিবার। ওদের দুজনেরও মা বাবা কেউ বেছে নেই, তবু তারা অনেক সুখে আছে। কারোর জন্য মনে ক্ষোভ, রাগ, অভিমান কিছুই নাই। আজ তৃপ্তি বিদেশ চলে যাবে, তার তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে তৃপ্তি চলে যাবে বলে শামীমেরও মনটা ভীষণ খারাপ। আবার মন খারাপ করেও কোনো লাভ নেই, কারণ বোনকে বড় ডাক্তার হতে হবে বাবা মাকে যে কথা দিয়েছে স্বামী। তৃপ্তিরও মনটা খারাপ, ভাইকে ছেড়ে যেখানে থাকতে পারে না সেখানে কেমন করে একটা বছর বাইরে কাটাবে সে। ভাইয়া, আমি কেমন করে তোকে ছাড়া বাহিরে একটা বছর কাটাবো? আমার কি বিদেশে না গেলে হয় না? একদম উল্টাপাল্টা কথা বলবি না। বাবা মাকে কথা দিয়েছি তোকে বড় ডাক্তার বানাবো, এমন কথা বলবি না তুই, বুঝলি এবার? আচ্ছা বুঝেছি। শোন, আমি যাবার পর কোনো চিন্তা করবে না, হ্যাঁ? আর নিজের খেয়াল রাখবা, ঠিক মতো খাবার খাবা, বলে দিলাম। আর হ্যাঁ, তোমার সাথে ফোনটা সব সময় রাখবা, প্রতিদিন কথা বলবো তোমার সাথে। আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই তোর খেয়াল রাখলে হবে। ঠিক মতো খাবি, পড়াশোনা করবি আর বাসায় থাকবি, কারোর সাথে মিশবি না। কেউ কিছু খেতে দিলে খাবি না তুই, বাজে কারো পাল্লায় পড়বি না, বলে দিলাম। নিজের যত্ন নিবি আর বড় ডাক্তার হয়ে আসবি তুই। তুমি নিজে পড়াশুনো না করে, নিজের জন্য কিছু না করে সব আমার জন্য কেন করো ভাইয়া? তোমারও তো নিজের ভবিষ্যৎ আছে, তোমাকেও তো সামনে এগিয়ে যেতে হবে। তুই বড় ডাক্তার হলে আমার আর কোনো চিন্তা নেই বোন, আর আমার ভবিষ্যৎ তোকে ভাবতে হবে না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এবার আসি আমি। খোদা হাফিজ ভাইয়া। আল্লাহ হাফেজ বোনটি আমার। তৃপ্তিকে বাসে তুলে দিল স্বামী। বাস যত দূর পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল স্বামী। তৃপ্তি বাসে করে ঢাকা যাবে, সেখান থেকে ঢাকা এয়ারপোর্টে যাবে, তারপর বিমানে চড়ে বিদেশ। বোনকে বিদায় দিয়ে স্বামী বাড়িতে আসলো। তৃপ্তি ছাড়া বাড়িটা আজ খুব ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ শামীমের কলির কথা মনে পড়ে গেল। গলার চেইনটা সামনে বের করলো। সুন্দর করে চেইনটাতে লেখা আছে এসকে। শামীম টিনের বাক্স খুলে ছোটবেলার ফটো অ্যালবাম বের করলো। পাশাপাশি কত সুন্দর করে দাঁড়িয়ে আছে শামীম আর কলি, আর তৃপ্তি কলির বাবার কোলে বসে আছে। এছাড়াও একটা আলাদা ফটো আছে, সেখানে শামীম আর কলি আছে। ফটোটা তখন তোলা যখন শামীম রাগ করে পেছন থেকে কলির মাথার চুল টেনে ধরেছিল, আর কলি ভয়ে পেছনে তাকিয়েছিল। হঠাৎ অজানা এক ঝড়ে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। আজ সব হারিয়ে রাস্তার ফকির শামীম সব ছিল তার জীবনেও, কিন্তু আজ হাত তার ফাঁকা। এমন সময় শামীমের ঠকবাজ মামা শামীমকে ডাক দিল, আর শামীম বাইরে বের হয়ে এলো। হ্যাঁ মামা, হঠাৎ আজ আমার বাড়িতে কি মনে করে? বাবা শামীম, আমি তো আজ সকালে ঢাকা থেকে আসলাম, ভাবলাম তোকে একটা কথা জানাই। কি কথা মামা? আমি ঢাকায় তোর কলিকে দেখলাম। বেচারি এখন সে বড় হয়েছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, কিন্তু বাবাজি যখন তাকে আসতে বললাম এখানে, সে আসতো না, বলল তোকে যেতে। তার নাকি এখন কাজের খুব চাপ। তুমি সত্যি আমার কলিকে দেখেছো মামা? তুই আমার একমাত্র বড় বোনের ছেলে, তোকে মিথ্যে বলে আমার কি লাভ শুনি? যদি চাস তো তোকে কলির ফটো দেখাতে পারি, আর ওর ঠিকানাও তোকে দিতে পারি। তুমি কেন মিথ্যা বলবে মামা? মামা দাও না কলির ফটো আর ঠিকানা, একবার শুধু দেখবো। আর আজ রাতের বাসে করে ঢাকা যাব আমি। কিন্তু কিন্তু কি মামা? তোর কাছে তো কোনো টাকাও নাই, ঢাকা যাবি কেমন করে? আর কলির সাথে বা কেমন করে দেখা করবি? তুই যা লুঙ্গি পরিস, কলির কাছে যেতে হলে তোকে ভালো পোশাক পরতে হবে, টাকা টাকা লাগবে। তোর কাছে তো কিছুই নেই। এখন কি করবো আমি মামা? শুনলাম তৃপ্তি নাকি আজ চলে গেল, তাই বলে কি বাবাজি তোমার ভিটে মাটি আর পিছনে যে 3টা পুকুর আছে সেটা আমার কাছে বন্ধক রাখো, আর টাকা নাও, তাহলে হলো। তৃপ্তি ফিরে আসলে ওকে কি বলবো? আর এত টাকা কেমন করে শোধ করব? শোনো বোকা ছেলের কথা, তৃপ্তি ডাক্তার হলে সুচ্ছ টাকা ফেরত দিয়ে দলে নিয়ে নেবে, আর আমি তো তোর মামা নাকি? এসব আমার কাছে তোর আমানত হিসাবে থাকবে, বুঝলি? এবার সবচেয়ে বড় কথা, এত বছর পর তোর ভালোবাসা মানুষকে দেখবি, তার কাছে যাবি, আর এমনি তো কলি অনেক বড় লোক, তোর এসব টাকার চিন্তা করলে চলবে বল? তাও ঠিক। আচ্ছা আমি এক্ষুনি দলিল নিয়ে আসতেছি।
শোন, এসব কথা তুই আর আমি ছাড়া যেন কেউ জানতে না পারে। কেন মামা? আরে বোকা ছেলে বলে কি, মানুষ শুনলে খারাপ বলবে না? আর তুই যখন ঢাকায় যাবি বলবি তৃপ্তির কাছে যাচ্ছিস, বুঝলি এবার? আর হ্যাঁ, আমি তোর পোশাক কিনে নিয়ে আসি, তুই বাজারে গিয়ে কিনতে পারবি না, আর দামও জানিস না। আচ্ছা ঠিক আছে মামা, তুমি যা বলবে তাই হবে। শামীম বাড়ির পুকুরের দলিল এনে ওর মামার হাতে দিয়ে দিল। ওর মামা দলিল হাতে নিয়ে শয়তানি হাসি দিল। তারপর একটা বন্ড পেপারে শামীমের আঙ্গুলের ছাপ নিল আর শামীমকে সিনেমার এক নায়িকার ফটো আর একটা নাম জানা ঠিকানা শামীমকে দিল। এভাবে নানা মিথ্যে বলে তো শামীমের সব জমি নিজের নামে লিখে নিয়েছে ওর মামা। আসলে জমিগুলো শামীমের নানার ছিল, বাবার ভাগ মেয়েও পায়, সেই হিসেবে শামীমের মাও পেয়েছিল। আর আজ সেগুলো নানা রকম মিথ্যে বলে লিখে নিয়েছে ওর মামা। তৃপ্তি বাড়িতে নেই বলে তো আজ এই চালটা চাললো ওর মামা। শামীম ঢাকা যাওয়ার জন্য তৈরি। একটা পুরাতন প্যান্ট, একটা পুরাতন শার্ট আর দু একটা গায়ে পরার মতন সাধারণ পোশাক দিল ওর মামা। আর শামীমের হাতে 4,000 টাকা দিল। শামীম বাড়িটার চারপাশ ভালো করে দেখে নিল। স্বামী বাড়ি ছেড়ে রাস্তার দিকে পা বাড়ালো। সেই সময় পথের মাঝে দাঁড়ালো শামীমের মামাতো বোন তানিয়া। কিরে, এভাবে পথ আটকালি কেন? সর, আমাকে যেতে হবে, সময় নেই আমার। তা আজ এভাবে সেজে কোথায় যাচ্ছে শামীম মিয়া? আমি ঢাকা যাব, আর যাত্রা পথে দাঁড়াতে নেই। আরে শোন শোন, তোকে কিছু বলি। কি বলবি তাড়াতাড়ি বল। আমার ভালোবাসার কি হলো? কবে বিয়ে করবি আমাকে? গাছে কাঁঠাল গোপে তেল। সর, তোর টাইম নাই, কলি আছে আমার। কলি আছে আমার? কলি টলি বাদ, এখন থেকে তানিয়া বলবি। আর ছোট থেকে তোকে ভালোবাসি আমি, আর তোর ঘরের বউ এই তানিয়াই হবে। ওই আশাতে থাক, জীবনও বউ হতে পারবি না, আমি চলি। শামীম তানিয়ার পাশ কেটে চলে গেল। পেছন থেকে তানিয়া বলল, শোন, দ্রুত ফিরে আসবি। তোর আসার পর চেয়ে বসে থাকবো, কিন্তু নিজে ঠিক মতো চলবি। আর তোর ঘরের বউ আমি হব, বলে দিলাম। শামীম ওর কথা শুনে পেছন ফিরে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। আর তানিয়া শামীমের যাওয়ার পথে চেয়ে দেখতে থাকলো। শামীম ভেবে পায় না, যেখানে তার কিছুই নাই সেখানে তানিয়া তাকে এত ভালোবাসে কেন? তার বাবার তো অনেক আছে, তার মতো গরিবের ঘরে কি করে বিয়ে দেবে তানিয়াকে? শামীম ঢাকা যাওয়ার একটা গাড়িতে উঠল। এদিকে ডিজের ঘুম ভাঙলে দেখে এসে চেয়ারে বসে ঘুমিয়েছিল। তাড়াতাড়ি ফ্রেশ হলো ডিজে। ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিল ডিজে। এমন সময় ঢাকার এক পুলিশ ডিজেকে ফোন করলো। হ্যাঁ স্যার, বলেন আজ কিসের জন্য ফোন করছেন? ডিজে এক বড় ব্যবসায়ী, ভুয়া চাকরি দেওয়ার কথা বলে অনেক টাকা মেরে খেয়েছে। এখন অনেকে পথ ফকির হয়ে গেছে, অনেকে ব্যাংক লোন করে টাকা দিয়েছে। আজ তারা সর্বশান্ত হয়ে গেছে। আমাকে কি করতে হবে এখন? এখন তাকে ধরে টাকা নিতে হবে, আর যত কলাকৌশল জানা আছে সব প্রয়োগ করবে। পারলে মেরে ফেলতেও পারো, কিন্তু টাকা লাগবে। আপনারা পুলিশেরা কি এসব করতে পারেন না? দেখো ডিজে, যেখানে পুলিশ কিছু করতে পারে না সেখানে তোমার মা লেডি কিলার সব পারে। এমন তো নয় যে আজ প্রথম তুমি আমার কাজ করে দিতেছ। আর সেই সব পরিবারকে আমরা পুলিশরা কথা দিয়েছি, তাদের টাকা যেমন করে হোক ফেরত দেব। এর নাম ঠিকানা সব দেন আমাকে। ওর নাম তৌহিদ, আর ওর বাসার ঠিকানা হলো এটা, আর ওর অফিসের ঠিকানা এটা। এখন মনে হয় বাসা থেকে বের হয়ে অফিসে যাবে সে। এখন তো চাইলে আপনারা তাকে ধরতে পারেন। না চাইলে পারি না আমরা তাকে ধরতে, কারণ অনেক বড় বড় নেতা আর মন্ত্রী আমলারা তার সাথে আছে, আর তার বিরুদ্ধে এখনো কেউ কোনো অভিযোগ করার সাহস পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, সব বুঝেছি, আর বলতে হবে না, আপনার কাজ হয়ে যাবে। আর আমার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা দিয়ে দেন, আর বাকি টাকা কাজ শেষে। ঠিক আছে, পেয়ে যাবে ডিজে। ডিজে ওর সঙ্গীগুলোকে ফোন করে বাসার সামনে আসতে বলল, আর তাদের সব অস্ত্র সাথে আনতে বলল, যাতে কেউ কিছু বুঝতে না পারে। ডিজে একটা জিন্স টি শার্ট আর তার উপরে চামড়ার মোটা জ্যাকেট পরে নিল। পায়ে হাই জুতা পরলো, হাতে গ্লাভস পরে নিল, চোখে কালো সানগ্লাস লাগালো ডিজে। পুরোই বাংলার মাফিয়া কুইন লাগছে তাকে। পিছনে ছোট পিস্তলটা নিয়ে নিল। বাসা থেকে বের হয়ে একটা 5 কোটি টাকা দামের কালো গাড়িতে উঠল সে। আর ডিজের গাড়ির সামনে পেছনে আরও 6টা গাড়ি আছে। তৌহিদ যে রাস্তা দিয়ে অফিসে যায় সে রাস্তায় এক জায়গায় জ্যাম লাগে, আর সেখান থেকে তৌহিদকে সবার চোখ ফাঁকি দিয়ে নিজের গাড়িতে তুলে নেয় ডিজে। আচমকা এমন হওয়ায় তৌহিদ একটু ভয় পেয়েছে। এই কে তুমি, আর আমাকে এভাবে তুলে নেওয়ার মানে কি? আমাকে চিনো? কে আমি, আর তোমার কি কি করতে পারি আমি? তৌহিদের কথা শুনে ডিজে হাসতে থাকলো। বাঘিনীর খাঁচায় ঢুকে তাকে আবার ভয় দেখায় সে।
চিনি তোকে বাটপার। হ্যাঁ, তুই মানুষকে চাকরি দেওয়ার কথা বলে তার সব কিছু লুটে নিস তুই। আর আমাকে চিনিস কে আমি? এই বাজে কথা বলবি না, কে তুই? ডিজে। ব্যাস ডিজে নাম শুনে তহিদের প্যান্ট খারাপ করার মতন অবস্থা। তহিদের মুখে ভয়ের ছাপ দেখে ডিজে হাসতে থাকলো। কিরে, মুখ বন্ধ হলো কেন? আর এভাবে চুপচাপ আছিস কেন তুই? ডিজে, তোমাকে আমি এক্ষুনি 1 কোটি টাকা দেবো, প্লিজ আমাকে ছেড়ে দাও। এই ডিজে কারোর সাথে বেইমানি করে না, আর ডিজেকে টাকার গরম দেখাবি না, বুঝলি তুই? আমার কাছে কি চাও? তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই ডিজে। কেন আমাকে এভাবে ধরলে? কি ক্ষতি করেছি তোমার আমি? ক্ষতি আমার না, সাধারণ মানুষের করেছিস। আর যাদের টাকা তুই মিথ্যা চাকরি দেওয়ার নাম করে নিয়েছিস, তাদের টাকা ফেরত দিতে তোকে ধরেছি আমি। কি এত বড় সাহস তোর? আমার কাছ থেকে টাকা নিয়ে ওই ছোট লোকের বাচ্চাগুলোকে ফেরত দিবি? আরে ছোট লোকের বাচ্চা তো তুই, তার জন্যই তো সবার টাকা লুটে খেয়েছিস আর পেটের ভুঁড়ি বড় করেছিস। ভালোই ভালোই টাকা দিয়ে দে তহিদ। টাকা ফেরত দিলে আমাকে মরতে হবে আমি জানি, কারণ ডিজের হাতে যে একবার ধরা পড়ে, হ্যাঁ, আর ডিজেকে দেখে সে দুনিয়া বেঁচে থাকতে পারে না। তাই আমাকে মেরে ফেলো, টাকার সন্ধান তোমাকে দিব না ডিজে। সাথে সাথে ডিজে তহিদের নাক বরাবর দিল এক খুশি। তারপর ছোপ চাকু বের করে ওর হাতের শিরাগুলো কাটতে লাগলো। গাড়ি জায়গা মতো, মানে ডিজে রাস্তানায় আসলে ডিজে গাড়ি থেকে তহিদকে আস্তানায় এনে চেয়ারের সাথে বেঁধে হাত দুটো টেবিলের উপর তুলল। এখনো সময় আছে বলতেছি তহিদ, তাহলে জানে বাঁচবি। মরে গেলেও বলবো না, আর বললেও তো ফেরত পাবি না। সাফা বল্টু, খোলা প্লাসটা নিয়ে শালার হাতের সব আঙ্গুলাস তুলে ফেলবো। কিছুই জানতে পারবি না তুই। সাফা বল্টু খোলা প্লাসটা এনে দিল। তারপর এক এক করে তহিদের হাতের আঙ্গুল তুলতে লাগলো ডিজে। তবুও কিছুই বলছে না তহিদ। তখন ডিজে তহিদকে উল্টো দিকে টানিয়ে মাথা নিচ করে পা বেঁধে পেট ধরক পেটাতে থাকলো। এত মার খাওয়ার পরেও তহিদ কিছুই বলল না। হঠাৎ তহিদ পানি পানি বলে চিৎকার করতে লাগলো। পানি দিব, তার আগে টাকার সন্ধান দে আমাকে। আগে পানি দাও, আমি সব বলতেছি। এরপর হাফেজ পানি নিয়ে এসে তহিদকে দিল। পানি খাওয়ার পর তহিদ মনে হয় প্রাণে বেঁচে গেল। এক এক করে টাকার সন্ধান আর তার সাথে যারা জড়িত আছে সবার নাম বলে দিল তহিদ। ডিজে সবার নাম শুনে অবাক হলো আর মনে মনে খুব খুশি হলো। এবার তো জমবে খেলা, এটাই তো এতদিন খুঁজছিল ডিজে। তহিদকে অনেক মারার পর, কষ্ট দেওয়ার পর এবং পানি পান করানোর পর তহিদ গড়গড় করে বাকি ব্যক্তিগুলোর নাম বলে আর টাকা কোথায় রেখেছে তা সব জানিয়ে দেয়। এতদিন ধরে তো ডিজে এদেরকে খুঁজছিল আর তাদেরকে সে পেয়েও গেল। ডিজে মনে মনে শয়তানি হাসি দিতে লাগলো। অনেকদিন পর তাদের সাথে আবার ডিজের দেখা হবে আর নিজ হাতে বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে সে। একটা পিন তহিদের গোপনাঙ্গে ঢুকিয়ে দিয়ে বলল, তো এবার বল তহিদ, এদেরকে আমি কোথায় পাবো? বলতেছি আমি সব বলতেছি, আর কোনো কষ্ট দিও না ডিজে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। হেই না না, মোটেও এই কথা বলবি না তহিদ, তোর থেকে যে আমার সব জানতে হবে। তো এবার বল, কে কোথায় থাকে আর তাদের কোথায় আমি পাবো? এমপি মসজিদ সিলেটে থাকে, এমপি সাজ্জাদ নাটোরে থাকে, মন্ত্রী তো এখন ঢাকার গুলশান 2-এ থাকে, আর আন্ডারওয়ার্ল্ডের কিং ফারুক থাকে ঢাকা সাভারে। আর টাকাগুলো আছে ওদের কাছেও, আর বেশিরভাগ টাকা আছে আমার বাসার পিছনে একটা বাগান আছে, তার ঠিক পরেই আমার নিজস্ব সুইমিং পুল আছে, তার নিচে আছে সব টাকা। এবার আমাকে মুক্তি দাও ডিজে, আমি আর কিছুই জানি না। হারে আসতে তহিদ, তোকে তো চির মুক্ত করে দিব আজ আমি। এত ভয় পাচ্ছিস কেন তুই? মানে কি বলতে চাও? মানেটা হলো, এখন আমার শরীরে তোর জম ভর করেছে, তোকে মেরে ফেলবো আমি। না না ডিজে, এটা করতে পারো না তুমি। তুমি নিজেই বলেছো সত্যিটা বললে আমাকে ছেড়ে দেবে, তাহলে এখন কেন মারতে চাচ্ছ আমাকে? প্রথমে বললে হয়তো বেঁচে যেতি, কিন্তু অনেক কষ্ট করে তোর মুখ থেকে সত্যিটা বের করেছি আমি। তাছাড়া এখন তোকে ছেড়ে দিলে পুরো দেশের মানুষ ডিজেকে চিনে যাবে, আর যাদের এতদিন ধরে খুঁজতেছি তাদেরকে নিজ হাতে মারতেও পারবো না আমি। তো তোকে যে এবার মরতেই হবে তহিদ। উফ, আফসোস, তোর মৃত্যুটা এমনভাবে হবে তোর লাশটাও কেউ চিনতেই পারবে না। না ডিজে, এতটা নির্দয় তুমি হতে পারো না, আমাকে ছেড়ে দাও। আই সাফা সাথী হাফিজ সোলেমান, এই শালা
এখন অতিরিক্ত বকবক করতেছে। শালাকে দুনিয়া থেকে তুলে ফেল। আর শোন, সবাই ওর শরীরের মাংস এমনভাবে কাটবি যেন মানুষও বুঝতে না পারে এটা মানুষরূপী জানোয়ারের শরীরের মাংস। আমি গেলাম বাকিদেরকে নিয়ে টাকা উদ্ধার করতে। কিন্তু ডিজে, মাংসগুলো কি করবো আমরা? কুকুর শিয়ালের খাবার বানাবি। আর যদি তা না হয়, যে পুকুরে মাগুর আর পাঙ্গাস মাছ আছে সেখানে দিবি। অনেক দিন তারা ভালো কিছু খায় না। দোহাই লাগে ডিজে, এসব করতে বলো না। আমাকে এমনিতেই মেরে ফেলো, আমার শরীর এভাবে কেটো না প্লিজ ডিজে। শেষের কথাটা জোরেই বলল। সবার কথার মত পাল্টালেও ডিজের কথার মত পাল্টাবে না, এটা সবাই জানে। তাই তৌহিদ আর যাই বলুক না কেন, ডিজের কথার পরিবর্তন আনতে পারবে না। ডিজে গাড়ি নিয়ে বাকি লোকজনকে নিয়ে টাকা উদ্ধার করার জন্য বের হয়ে গেল। এদিকে তৌহিদের কলার রগগুলো কেটে দিয়ে নির্মম মৃত্যু দিল। আর ডিজে যেভাবে কাজ করতে বলেছে ঠিক সেইভাবেই কাজ করেছে তার লোকজনগুলো। এদিকে শামীম ঢাকা আসার পর কেউ তাকে সেই ঠিকানা দেখিয়ে দিতে পারছে না। যাকেই বলে সেই বলে তারা এই নামের কোনো ঠিকানা জানে না। এদিকে আজ 5 দিন হলো শামীম ঢাকা এসেছে, থাকার কোনো ব্যবস্থাও করতে পারেনি। যেখানে রাত সেখানে কাঁধ, বুঝলেন না তো? মানে রাত যেখানে হচ্ছে সেখানেই শুয়ে পড়ছে সে। স্বামী মনে মনে ভাবল, কলি তো ঢাকার বড়লোক মানুষ, তা ফটো দেখালে হয়তো সবাই তাকে চিনতে পারবে, আর চিনলে তাকে কলির ঠিকানা দেখিয়ে দেবে। তাই সে একসাথে কয়েকটা মানুষকে দেখে তাদের কাছে এগিয়ে গেল আর ফটো বের করে তাদেরকে দেখিয়ে বলছে, ভাইজান, এই কলি কোথায় দেখে আমাকে একটু জানাবেন দয়া করে। লোকগুলো একবার শামীমের দিকে, একবার সবার দিকে তাকাচ্ছে। এর মানেটা শামীম কিছুই বুঝল না। হতে পারে এত বড়লোক মেয়ের ফটো তার কাছে কেমন করে এলো? আরে মিয়া, আপনি পাগল নাকি? কেন ভাইজান? একে আপনি চিনেন? কে ইনি? আর বর্তমানে কোথায় আছে? চিনি তো, ও আমার ভালোবাসার মানুষ কলি। আর কোথায় আছে সে? আচ্ছা ভাই, তার আগে বলুন আপনি কোথা থেকে এসেছেন? আমি তো নীলফামারী জেলা থেকে এসেছি। আরে ভাই, এটা তো নায়িকা পরিমণি ওরফে শামসুন নূর নাহার স্ত্রীতে একটা চরিত্রহীন নায়িকা। সে তো এখন জেলে আছে, আর তার নাম আবার কেমনে কলি হয়? কি বলেন এসব? কলি কবে শামসুন নাহার স্মৃতি হলো বা পরিমণি হলো? সে তো আমার ভালোবাসার মানুষ। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আরে ভাই, আপনি কি আমাদের শালা লাগেন নাকি যে আপনাকে ভুল কিছু বলবো? আর হ্যাঁ, এটা নায়িকা পরিমণির ফটো, আর তার ইতিমধ্যে 3টা বিয়ে হয়েছে। সে আপনার মতো আনস্মার্ট ছেলেকে কোন দুঃখে ভালোবাসতে যাবে শুনি? আর সে এখন মাদক মামলায় জেলে আছে, বুঝলেন? বুঝলেন ভাই, এই নাকি পরিমণি আর কত মানুষের যে মাথা খাবে, যে এসে কিনা একটা খেত ছেলেকেও ছাড়লো না। ঠিক বলেছেন ভাই, এই নায়িকার জন্য যে কত যুব সমাজ নষ্ট হয়েছে আল্লাহ ভালো জানে। শোনেন ভাই, যে আপনাকে ফটো দিয়েছে সে আপনাকে বোকা বানিয়েছে। আর আপনাকে দেখে মনে হচ্ছে অনেক সরল মানুষ আপনি। তাই বলি কি ভাই, এই চিটার বাটরে শহরে না থেকে জেলায় চলে যান, সেটাই ভালো হবে। তাহলে আমার আপন মামা আমাকে বোকা বানিয়ে ঠকালো? তা আমরা কেমন করে জানি? শোনেন ভাই, এই ফটো মেয়েটা নায়িকা পরিমণি, কোনো কলি টলি না, বুঝলেন? এ ভাই চলো তো, এখানে ওনার সাথে সময় ব্যয় করে কোনো লাভ নেই আমাদের। শামীম এবার বুঝে গেল আবার তাকে তার মামা ঠকালো। কিন্তু হাতে যে টাকাটুকু ছিল তা তো প্রায় শেষ। এখন কেমন করে বা সে গ্রামের বাড়ি যাবে? আর যার আশায় এতদিন বুক বেঁধেছিল তাকে কি এ জীবনে পাবে না সে? কি করবে এখন শামীম? তার বা আর কি করার আছে? এভাবে আর কয়দিন সে ঢাকা শহরে থাকবে? হঠাৎ শামীমের ফোনে একটা কল আসে, আর মোবাইলে তাকিয়ে দেখে তৃপ্তি তাকে ফোন করেছে। হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তুই কেমন আছিস? খেয়েছিস তুই? ভাইয়া, এখানে এখন সন্ধ্যা, রাত হতে অনেক দেরি আছে, কিন্তু তোর গলার স্বর এমন শোনাচ্ছে কেন? আর তোর পাশ দিয়ে গাড়ি চলাচলের শব্দ শুনতেছি আমি। ওই একটু রাস্তার সাইডে এসেছে, আর ঠান্ডা লাগছে তো একটু, তাই কণ্ঠটা কেমন লাগতেছে। এসব নিয়ে চিন্তা করতে হবে না তোকে, আমি ঠিক আছি। সত্যি তো ভাইয়া, আমার কেন জানি সন্দেহ হচ্ছে একটু তোর ওপর। আরে মিথ্যা না, সত্যি বললাম তো। এসব বাদ দে, এখন বল নতুন জায়গায় কেমন লাগতেছে তোকে? সব মেনে নিতে পারতেছিস তো? প্রথম 2 দিন একটু কষ্ট হয়েছে, এখন সব ঠিক আছে।
তৃপ্তির সাথে আরও কিছুক্ষণ কথা বলল স্বামী, কিন্তু বেশিরভাগ কথা মিথ্যে বলেছে সে। এছাড়া কোনো উপায় নেই। আর যদি তৃপ্তি শুনতো সব কিছু, তাহলে তৃপ্তি আজ রাতেই সেখান থেকে রওনা হতো। কিন্তু কতদিন এভাবে তাকে মিথ্যে বলতে হবে আল্লাহ ভালো জানে। এদিকে ডিজে তহিদের বাসায় গিয়ে বাসার পেছনের বাগানে গেল। বাগান দেখে তো ডিজে অবাক। সামান্য একটু জায়গায় এত সুন্দর বাগান! না হলেও এই বাগান করতে শালা তহিদ 10 লক্ষ টাকা খরচ করেছে। বাগানের কাছে সুইমিং পুল, এটাও অনেক টাকা ব্যয় করে তৈরি করেছে। একদিকে নীল পানি, অন্যদিকে সাদা রঙের পানি। সত্যি বলতে তো পানির কোনো রং হয় না, পানিকে যে পাত্রে রাখা হয় পানি সে পাত্রে রং ধারণ করে, এই আর কি। সেটা সবাই কম বেশি জানি আমরা। এখন এই পানির ভেতর ঢুকে নিচ থেকে কেমন করে টাকা বের করবে, পড়ে গেল মুসিবতে। 3 জন পানিতে নামার পর কোনো কিছুই বের করতে পারলো না। ডিজে, আমার মনে হয় কি শালা তৌহিদ মিথ্যে বলেছে। কিন্তু তার কথা শুনে তো মনে হয় না সে মিথ্যে কিছু বলবে। না ডিজে, টাকার কাছে ওদের মতো জানোয়ারের জীবন কোনোদিনই বড় হতে পারে না। তাহলে উপায় কি? এখন কি করব আমরা? এখন আমার মনে হয় কি বাগানের কাছে কোথাও না কোথাও সে টাকা রেখেছে। আমরা যদি এই বাগানটা ভালো করে খোঁজ করি তাহলে নিশ্চয়ই টাকা পেয়ে যাব। কথাটা মন্দ বলিস নাই। তাহলে খোঁজ করা শুরু করে দে এখন। আর এমনি তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, যে কেউ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তারপর সবাই বাগানের চারদিকে খোঁজ করা শুরু করে দিল। ফুলের গাছ, ফলের গাছ, মাটি খোঁড়া থেকে শুরু করে সব করলো, কিন্তু কোথাও কোনো টাকার সন্ধান তো তারা পেল না। সবার মাথায় চিন্তা ভর করলো, তাহলে টাকা সে কোথায় রাখলো? আর মরার সময়ও কি সে ডিজের সাথেও বেইমানি করে গেল নাকি? ডিজে চিন্তা করতে করতে সুইমিং পুলের সিঁড়ির কাছে আসলো। সেখানে এসে সিঁড়ির একটা রড দেখছে আলগা, তাই সে অন্যদিকে টান দিল। টান দেওয়ার সাথে সাথে ডিজে কিছুটা আতঙ্কিত আর বেশ অবাক হলো। সুইমিং পুলের 2 দিকে নীল রঙের আর সাদা রঙের পানি 2 দিকে ভেতরে চলে গেল, আর পুরো জায়গাটা ফাঁকা হলো। এবার ডিজে সবাইকে ডাক দিল, আর সবাই এসে অবাক হয়ে গেল। মানে পানিগুলো সাদা রঙের টাইলস আর নীল রঙের টাইলসের উপরে ছিল, আর সেগুলো ড্রয়ার সিস্টেমে টান দেওয়ার সাথে সাথে ভেতরে ঢুকে গেছে, আর জায়গাটা বের হয়ে গেছে। এই, এবার নিচে নাম, আর এই দরজার তালাটা খোল। সবাই নিচে নেমে দরজার তালাটা ভেঙে ফেললো, আর দরজার টান দেওয়া মাত্র একটা বিশাল ঘর বের হয়ে এলো। ভেতরে ডিজেও ঢুকলো। ভেতরে ঢুকে দেখে শুধু টাকা আর টাকা, আর তার পাশাপাশি অনেক স্বর্ণালঙ্কার। আরে খোদা, দেখেছেন ডিজে শালা কত বড় চালাক, কেউ তো বুঝতেই পারবে না টাকা কোথায় আছে। সে যত বড় গোয়েন্দা অফিসারই হোক, চোর হোক আর ডাকাতি হোক। সেটাই তো ভাবতেছি, এমন বুদ্ধি মানুষের মাথায় কেমন করে আসে? আমি তো যতই দেখতেছি ততই অবাক হচ্ছি, এই শালা মানুষ নাকি অন্য কিছু। কোন বিজ্ঞানীও এমন বুদ্ধি করে বাটপাড়ি টাকা পয়সা রাখার জায়গা তৈরি করতে পারবে না? দেখে তো মনে হচ্ছে যেন সুইস ব্যাংকের একটা অংশ। তাই তো বলি, দেশে যে প্রতি বছর টাকা তৈরি হয় তা কেন বারবার ঘাটতি দেখা যায়। এবার বুঝলাম এদের মতো চোর বাটপার এখন আর বিদেশে বাংলার টাকা পাচার করে না, দেশেই বুদ্ধি করে রেখে দেয়। একদম ঠিক কথা বলেছিস। যে দেশের মানুষের টাকার অভাবে খেতে পারে না, চিকিৎসা পায় না, বস্ত্র পায় না, সে দেশের মানুষ বুদ্ধি খাটিয়ে টাকা কোথায় লুকিয়ে রাখে। এদের তো কোনো ব্যাংকের দরকার পড়ে না, কোথাও টাকা রাখতে হয় না। আর শালাকে দেখ, এমন সিস্টেম করে টাকা রেখেছে, সারা জীবন মরে মরে খুঁজলেও টাকা পাওয়া যেত না। ডিজে, এবার আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এখন কি করব বলো? সব টাকা বস্তায় ভর, আর সব স্বর্ণ আলাদা একটা বস্তায় ভর। দেশের টাকা দেশের জনগণের কাছে আবার ফিরে যাক। আচ্ছা ডিজে, ঠিক আছে, আমরা তাই করছি। এই তোরা দুজন দ্রুত বস্তা নিয়ে আয়। ডিজে এবার সুইমিং পুল থেকে উঠে চারদিকে দেখলো কোথাও কেউ আছে কিনা, আর তাদেরকে কেউ দেখছে কিনা। চারপাশ ভালো করে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই। ডিজে ফোন বের করে সে পুলিশকে ফোন করলো। হ্যাঁ ডিজে, বলো, কোনো ব্যবস্থা করতে পেরেছো? শুধু ব্যবসা না স্যার, টাকা উদ্ধার করে ফেলেছি। কিন্তু কথা হলো, এই টাকা যে আপনার কাছে দিব, আপনি কি ঠিক মানুষগুলোর হাতে দিতে পারবেন? অবশ্যই পারবো ডিজে, আর তুমি ভালো করে জানো আমি কেমন পুলিশ অফিসার। না না স্যার, সেটা না। এত টাকা দেখলে কি আপনার মাথা ঠিক থাকবে? আপনার তো আবার মনটাও পাল্টাতে পারে, তাই না স্যার? ডিজে, আমি প্রতিনিয়ত মৃত্যুর কথাই ভাবি, তাই আমাকে পৃথিবীর সমান টাকা দিলেও তার প্রতিও আমার কোনো আগ্রহ নেই। আর এই টাকা পয়সা আমার সাথে
কবরে যাবে না, সুতরাং তুমি নিশ্চিত থাকতে পারো। আর হ্যাঁ, এটাও সত্যি, এদেশের পুলিশের টাকার কাছে বিক্রি হয়, তবে এদের মাঝেও আমার মতো ভালো পুলিশ আছে রিজে। আপনার কথা শুনে খুব খুশি হলাম আর মনে একটা তৃপ্তি পেলাম। আমি আমার লোকদেরকে দিয়ে টাকা পাঠিয়ে দিতেছি। আচ্ছা, আমি ওদের হাতে তোমার কাজের বাকি টাকাটা পাঠিয়ে দেবো, কেমন? না না স্যার, আর টাকা লাগবে না। আপনি যে কাজটা দিয়েছেন এই কাজটার জন্য আজকে ডিজে আমি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, কিন্তু একটা কথা, আমি যাই করি না কেন আপনি কিন্তু আমার ব্যাপারে মুখ খুলতে পারবেন না। এবার আমার আসল টার্গেট শুধু স্যার। আমি পুলিশ হতে পারি, কিন্তু ওয়াদার বরখেলাপ কখনো করব না। আর আমি জানি যে কখনো অপরাধীকে ছাড়া নিরপরাধীকে মারতে পারে না। আর আমি চাই তুমি একে একে সব অপরাধকে নিজ হাতে ধ্বংস করতে পারো। ধন্যবাদ স্যার, আর কোনো কাজ থাকলে আমাকে জানাবেন। ডিজে ফোন কেটে দিল, আবার সুইমিং পুলের নিচে গেল আর টাকা ভরা দেখতে থাকলো। সবাই খুব দ্রুত টাকা বস্তায় ভরছে। হঠাৎ কিছু টাকার বান্ডেলের সাথে একটা কাগজ দেখল ডিজে। একটু এগিয়ে গিয়ে সে কাগজের ভাঁজটা খুলল ডিজে। কাগজের মাঝে হয়তোবা এক বাবা না হলে কোনো মা এই চিরকুটটা লিখেছে। বাবারে, অনেক কষ্ট করে তোর চাকরির জন্য এই টাকাটুকু ম্যানেজ করলাম। তোর বোনের বিয়েটাও এই বছর দেওয়া হলো না। তোর মুখের দিকে তাকিয়ে আছে পুরো পরিবার। এবার কিছু একটা কর বাবা। শুধু এতটুকুই লেখা ছিল কাগজের মাঝে। মানুষ কেমন করে এত জঘন্য হতে পারে বলতে পারিস নাজিরা? কেন রিজে, কি হয়েছে? এই যে এই কাগজে কোনো পিতা বা মাতা তার ছেলের চাকরির টাকা কষ্ট করে জোগাড় করেছে, আর এই শালারা তার নিজের স্বার্থের টানে গিলে খাচ্ছে। ডিজে, এটা তো মাগুর মাছ, এখনো রাঘব বলটা তো আছেই। একটা একটা করে ধরবো, কাউকে ছাড় দিব না। এদের যেমন টাকা নেওয়ার সময় মনে থাকে না কোনটা গরিব ঘরের সন্তানের টাকা, কোনটা বড়লোক ঘরের সন্তানের টাকা, ঠিক তেমনি এই ডিজেও এদের মেরে ফেলতে কোনো প্রকার কৃপণতা করবে না। ঠিক বলেছো ডিজে। আই, তোদের কি সব টাকার বস্তা ভরা হয়ে গেছে? হ্যাঁ ডিজে, সব টাকা বস্তায় ভরা শেষ। কয়টা বস্তা হয়েছে? 7 বস্তা টাকা ডিজে। এবার এই টাকাগুলো কি করব ডিজে? টাকাগুলো পুলিশ অফিসারের কাছে পৌঁছে দিয়ে আমাদের কাজের বাকি টাকাগুলো নিয়ে আসবে। আচ্ছা ডিজে, ঠিক আছে। সবাই সুইমিং পুল থেকে উঠে আসলো। ডিজে বাকি লোকদের তার সাথে রেখে 4 জনকে টাকাগুলো নিয়ে পুলিশের কাছে পাঠিয়ে দিল। ডিজে গাড়ি নিয়ে তার আস্তানায় চলে আসলো। এসে ভাবনায় বসে পড়ল কি করে ওই 4 জনকে আগে শেষ করা যায়। ওর লোকগুলো তৌহিদের টুকরো করা শরীর পুকুরে ফেলে এসেছে। যে 4 জনকে টাকা নিয়ে পুলিশের কাছে পাঠিয়েছিল তারাও এসেছে, কিন্তু এখনও কেউ কিছুই বলতে পারছে না ডিজেকে এমন ভাবনায় জগতে থাকতে দেখে সাফা আর সুলেমান ডিজেকে জিজ্ঞেস করলো, কি নিয়ে এত চিন্তিত ডিজে? সেই কখন থেকে দেখতেছে মুখে কোনো কথা নেই, আবার আমাদের কাউকে কোন বলতেছেও না। আসলে তৌহিদ যে 4 জনের নাম বললো আর তারা কে কোথায় থাকে কি করে সেসব নিয়ে ভাবতেছি আমি। মানে ঠিক বুঝলাম না ডিজে। আসলে তৌহিদ যে 4 জনের নাম বলেছে সেই 4 জন আমার বাবা মায়ের হত্যাকারী। এখন ভাবতেছি কাকে দিয়ে শুরু করব নিজের পরিবারের মানুষের হত্যার প্রতিশোধ নেওয়া। আমি মনে করি কি ডিজে, আগে আন্ডারওয়ার্ল্ডের কিং ফারুককে মেরে শুরু করা যাক, কারণ এর কারণে এমপি মন্ত্রীরা অনেক দুর্নীতি এবং অপরাধ করে বেড়াচ্ছে। আরে বাহ, একদম ঠিক বলেছিস তো সাফা। এই শালাকে আগে মারতে হবে। এই শালাকে আগে মারতে পারলে তাহলে দেশে ক্রাইম কমে যাবে আর ওদেরও ক্ষমতা কমে আসবে। তখন বাকিগুলোকে মারতেও সমস্যা হবে না। তো কবে থেকে নতুন মিশনের নামতাছি আমরা? মিশনে নামার আগে এখান থেকে 2 জন গুপ্তচর হয়ে ওই আন্ডারওয়ার্ল্ডের কিং ফারুকের সব তথ্য আমাকে এনে দে, তারপর প্ল্যান সাজাবো আমি। তো কে কে যাবে গুপ্তচর সেজে? সাফা আর নাজিরা যাবে, আর এদের সাপোর্ট হিসেবে সুলেমান হাফিজ আর সাথী থাকবে। ওকে ডিজে, যেভাবে বলবে সেভাবে কাজ হবে। তাহলে আজ থেকে আমরা মিশনের প্রথম ধাপের কাজে লেগে পড়ি। আমি তাই চাই, কিন্তু সময় মাত্র 36 ঘন্টা তোমাদের হাতে। ঠিক 37 ঘন্টার মধ্যে আমরা কাজে লেগে পড়ব। ক্লিয়ার? সবাই একসাথে ক্লিয়ার বলে উঠল। সাফা নাজিরা বেরিয়ে পড়ল ফারুকের গুন্ডামির আস্তানায়, আর সেখান থেকে খুব দ্রুত সংবাদ পৌঁছাতে হবে ডিজের কাছে।
ডিজে চলে গেল নিজের বাসায়, আর যাওয়ার আগে সবার মাঝে সমান করে টাকা ভাগ করে দিয়ে গেল ডিজে। এদিকে আজ প্রায় মাসখানেক হয়ে গেল, শামীম কলির কোনো খোঁজ পেল না। হাতে যে টাকাটুকু ছিল তা সব শেষ হয়ে এসেছে। এখন কেমন করে কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না শামীম। শামীম বারবার গলায় যে লকেটটা মানে চেনটা আছে সেটা হাত দিয়ে বারবার নাড়াচাড়া করছে আর কলির কথা স্মরণ করছে। কলি কোথায়? কলি কোথায় তুমি? তোমাকে কি কোনোদিন খুঁজে পাবো না আমি? আর কতকাল তোমার জন্য অপেক্ষা করব আমি? তোমার সাথে যে অনেক কথা আছে আমার মনের ভিতর লুকিয়ে থাকা জমানো কষ্টের কথাগুলো যে তোমাকে আমার বলতেই হবে। এভাবেই আমি আর পারতেছি না। হে খোদা, তুমি একটাবার আমার কলির সাথে দেখা করিয়ে দাও। কলিকে যে আমার পেতেই হবে, তার আমানত যে আমার কাছে। শামীম আর কিছু না বলে সামনের দিকে পা বাড়ালো। এখন এই শহরে থাকতে হলে তাকে যে আগে কাজের খোঁজ করতে হবে। এতদিনই এই শহর আর শহরের মানুষকে হাড়ে হাড়ে চিনে গেছে শামীম। এখন তাকে কিছু একটা করতে হবে, কিন্তু এই শহরে তাকে কাজ পা দেবে কে? কার কাছে যাবে কাজের জন্য সে? না, তবু চেষ্টা তো করতে হবে। অনেক জায়গায় খোঁজ করার পর শামীম একটা ছোট চায়ের দোকানে থালা বাসন মাজার কাজ পেল। থাকা খাওয়া ফ্রি, আর মাস শেষে 3000 টাকা পাবে শামীম, এবং কাজের সময় কোনো ফাঁকিবাজি চলবে না, মালিক সেটা বলে দিয়েছে। তো এভাবেই যাচ্ছে আমাদের নায়ক শামীমের জীবন। আর এর মাঝে রাতের বেলা খুঁজে চলে তার মনের মানুষের খোঁজে, আর সময় বের করে খুব কম সময়ে তার বোন তৃপ্তির সাথে সে কথা বলে। এদিকে মন্ত্রী এমপি মজিদ, এমপি সাজ্জাদ এবং আন্ডারওয়ার্ল্ডের কিং ফারুক একসাথে গোপন মিটিংয়ে বসেছে। এদের কাজ হচ্ছে টাকার হিসেব মেলানো আর ফারুককে দিয়ে যত খারাপ কাজ আছে সব করিয়ে নেওয়া। ফারুক, আজ সারাদিন তৌহিদের কোনো খবর পেলাম না, এবং সে যে বাকি টাকাগুলো দিতে চাইছে সেগুলো কি সে ফেরত দিচ্ছে? ভাই, একটা খারাপ সংবাদ আছে। খারাপ সংবাদ মানে? কি হয়েছে? তৌহিদকে টিচে নাকি খুন করেছে, আর সব টাকা নাকি পুলিশ হেফাজতে দিচ্ছে। গোপন সূত্রে জানতে পেরেছি ভাই। এই ডিজের তো কিছু একটা করতে হবে দেখি। এই ডিজের জন্য কোথাও শান্তি পাচ্ছি না আমি। ভাই, এমনকি টিচে নাকি আমাদের পেছনে লোক লাগিয়ে দিয়েছে আমাদেরকেও মারার জন্য। কি? ডিজের এত বড় সাহস আমাদেরকে মারতে বলে? মন্ত্রী, এবার কিছু একটা করো ডিজের, না হলে দিন দিন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। এমনিতেই ব্যাংককে আমার বাড়ির কাজ বাকি পড়ে আছে, তার উপর আবার এই ডিজে। তোমার তো আবার বিদেশে বাড়ি, আমি তো নিজের গ্রামের বাড়ির ছাদটাও করতে পারছি না। এসব বাজে কথা বন্ধ করো। তোমরা আগে বলো ফারুক, ডিজে দেখতে কেমন? সে ছেলে নাকি মেয়ে? আর সে কোথায় থাকে? ভাই, ডিজে হলো মেয়ে, আর সে কোথায় থাকে কেউ জানে না। দেখতে কেমন সেটাও কেউ জানে না। তবে আমি লোক লাগিয়ে দিয়েছি, কিন্তু যতবার আমার লোকটাকে দেখেছি পুরোই ছেলেটার পোশাক পরা, আর মুখে নাকি মাস্ক লাগানো থাকে তার। এবার তো কিছু একটা করতেই হবে। শোনো ফারুক, আমি ডিজের লাশ চাই, লাশ। সে দেখতে কেমন, কোথায় থাকে সেটার আমার দরকার নেই। ডিজে মরা মানে পুরো দেশটাই আমাদের হাতে থাকবে, আর সবাই মালামাল হয়ে যাব। ঠিক আছে ভাই, আমি এবার লোক লাগিয়ে দেব। হ্যাঁ ফারুক, তোমার নামে অনেক রিপোর্ট থানায় জমা পড়ে আছে। এমনকি তোমাকে এনকাউন্টারে মারার জন্য ঘোষণা যে কোনো মুহূর্তে করতে পারে। তাই নিজে সাবধানে থেকো, আর কোনো কাজ ছাড়া বাইরে বের হবে না। বাবা, আমার নামে এনকাউন্টার জারি হয়, আর তোমরা 3 জন মন্ত্রী এমপি থাকতে কিছুই করতে পারো না? তোমাদের সবার জন্য কত খারাপ কাজ নাই করেছি আমি, আর সেই তুমি আমাকে মৃত্যুর কথা বলো? কি, ডিজের নামে তো কোনো এনকাউন্টার জারি করাতে পারলে না তোমরা, এখন আমাকে লুকিয়ে থাকতে হবে, আর তোমরা সবাই দুনিয়ার আলো বাতাসে ঘুরে বেড়াবে, মজ মাস্তি করবে। তুই ভুল বুঝতেছিস কেন? এখনো অ্যাকাউন্টার জারি হয়নি, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে। আর তোর নামে যাতে অ্যাকাউন্টার জারি না হয় সেই জন্যই তো মন্ত্রী পরিষদের মিটিংয়ে আমি বারবার না বলেছি। আর ডিজের নামে অ্যাকাউন্টার জারি আমি করলাম, আর ডিজেকে তুই নিজের হাতে মারবি। মন্ত্রী, এসব এখন থাক, আসল কথায় আসা যাক এবার। এই মাসে যে আমেরিকায় 300 নারী চেয়েছে তার কি হলো? মিয়ানমার থেকে আসা ইয়াবা গাঁজা হিরোইন আর ভারত থেকে আসা ফেনসিডিল ইথিন, এসব কেমন করে বাজারে ছাড়বো? আর যেসব হোটেলে মেয়ে পাঠানোর কথা সেই সব হোটেলে পতিতা পাঠিয়ে তো হোটেলের বদনাম হচ্ছে। ঢাকা শহরের পাশাপাশি যে সিলেটে মদের দোকানের লাইসেন্সের কথা বলেছিলাম তার কি হলো? সব ফারুক ভালো জানে। আমেরিকায় যে 300 নারী পাঠানোর কথা বলেছিস, তুই কি জানিস
তোর শহর থেকে এখনও 27টা মেয়ে শর্ট। আর ঢাকা শহরে যেরকম পুলিশ টহল বেড়েছে, কেমন করে চিটাগং বন্দরে এসব বুড়ি ছড়িয়ে নিয়ে যাব। আর এখন নেশা জাতীয় দ্রব্য বাজারে ছাড়া যাবে না। গোয়েন্দা পুলিশের চোখ আমার দিকে। কলেজের ভার্সিটির মেয়েগুলোর ডিমান্ড বেড়ে গেছে। এখন আর 1000 টাকায় রাত কাটাতে চায় না, নগদ হাতে 5000 টাকা করে বুঝিয়ে যায়। তো কেমন করে হোটেলে ভালো ঘরের মেয়েদের পাঠাবো ওসব পতিতা ছাড়া? আর তোর শহরের মদের দোকানের লাইসেন্স তোরা জানিস, এটা আমি জানি না। আর শোন, গোডাউনে অনেক মাল জমা হয়ে আছে, এসব সারা দেশে পাঠানোর ব্যবস্থা তোদেরকে করতে হবে, আমি পারবো না। আরে ভাই, অনেক গরিব ঘরের মেয়েদের বলেছি বিদেশে কাজ দেব, কিন্তু কেউ রাজি হচ্ছে না। তো কেমন করে মেয়ে দিব তোকে? আর চিটাগং বন্দরে কোনো সমস্যা হবে না, কারণ পরশু আমি চিটাগং যাব, তাই নারী পাচারের ঘটনা কেউ জানবে না। আর হ্যাঁ, মন্ত্রী আমেরিকায় যে এজেন্ট আছে তাকে বলে দিও 27টা মেয়ে পরের চালানে দিয়ে দেব, দরকার হলে 27টা মেয়ের টাকা কম নিব। ঠিক আছে। শোনো ফারুক, ভার্সিটির কলেজের মেয়েদের চেহারা বড়ি দেখে ওদের সাথে দরদাম ঠিক করে হোটেলে তুলবি। যদি ভালো ইনটেক মেয়ে হয়, সে যদি 5-এর জায়গায় 10 যায় তাও দিয়ে দিবি। তাদের সাথে রাত কাটানোর জন্য অনেকের বিজনেসম্যানের ছেলেরা এক পায়ে দাঁড়িয়ে আছে। সারা দেশে সব মদ গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, ইথিন আমি ছাড়বো। আর দেশের কোন কোন বিভাগীয় জেলা শহরে কয়টা মদের দোকানের লাইসেন্স লাগে সেটা আমি দেখব। আর কারো কোনো সমস্যা আছে এ ব্যাপারে? না, সমস্যা নাই, তবে এ মাসের টাকাগুলো ভাগ করলে ভালো হতো। টাকা ভাগ করার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত ফারুক? এই মাসে চাঁদা খুব কম উঠেছে, কারণ ডিজে সবাইকে চাঁদা দিতে মানা করেছে। আর যেসব নতুন বিল্ডিং কোম্পানি হচ্ছে তারা তো ডিজের লোকদেরকে সাথে নিয়ে ঘুরতেছে, কারো কাছ থেকে চাঁদা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডিজের ব্যবস্থা এবার কর। আর যা টাকা আছে সব নিয়ে আয়। আর শোনো, তোমরা 3 জন আমি প্রধানমন্ত্রীর সাথে 1 সপ্তাহের জন্য ওমরা হজ করতে যাচ্ছি, তাই এই সময় কেউ আমার সাথে যোগাযোগ করবে না। মন্ত্রীর কথা শুনে সাজাদ, মজিদ, ফারুক মুচকে মুচকে হাসতে লাগলো। আর মনে মনে বলছে, শালা সারা জীবন অন্যের বউদের জীবন নিয়ে খেললো, আর এখন হজ। শালা কত আকাম করেছে কে জানে, আর এখন হজ্জে যাবে। কথাই আছে না, 3 কাল বেশ্যা 1 কাল তপিস্যা, ঠিক এটাই করতে হচ্ছে আচ্ছে শালা। প্রধানমন্ত্রীতে দুর্নাম হচ্ছে এই শালা মন্ত্রীগুলোর জন্য। টাকা ভাগ বাটোয়ারা হওয়ার পর যে যার মতো করে চলে গেল। সেখান থেকে ফারুক নিজের ঘাটিতে যায়, গিয়ে ও লোকদের সব কিছু বলে ফারুক। তাহলে কি এখন তাহলে আপনি কি করবেন? আর আপনাকে ছাড়া তো কোথাও কোনো কিছু জমে না। কয়টা দিন যাক, গোপনে তারপর প্রকাশ্যে আসবো আমি। কিং, আজ কি কোনো মৌজ মাস্তি হবে না আমাদের? কেমন করে হবে? এই গল্পের লেখক শামীম মিয়া কি কোনো আইটেম গার্ল রেখেছে আমাদের জন্য? আরে কিং, কি যে বলেন না আপনি! লেখক সাহেব আমাদের জন্য তামিলনাড়ু থেকে নায়ক কমল হাসানের মেয়ে নায়িকা শ্রুতি হাসানকে এনেছে। আমরা তাকে গেস্ট রুমে রেখেছি। আপনি চাইলে আজ ফাটাফাটি নাচ হবে, ডান্স হবে, মজা হবে। শালা লেখক যদি আনলি তামিলনাড়ু থেকে আইটেম গার্ল, তাহলে তামান্না হাটিয়া, কাজল আগারওয়াল, আনুষ্কার শেট্টির মতো কাউকে আনলো না কেন? কিং, জানশানলো হবে আজ, তাই শ্রুতি হাসানকে নিয়ে আসা হয়েছে। গান বাজনা শেষ। সেখানে শ্রুতি হাসানের রূপ ধরে নেচেছে নাজিরা, আর তাকে সাপোর্ট দিচ্ছে সাফা। গান বাজনা নাচ শেষে মদ খেতে খেতে ফারুক ওর লোকদের বলছে, এই শোন, কালকে সন্ধ্যার পর যমুনা ফিউচার পার্কে যাব, কিছু কাজ আছে আমার, তার সব কিছু ব্যবস্থা করে রাখবি, বুঝলি তোরা? কিং, ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা হলো শুনি? কিং, ডিজে আমাদের পিছনের তার লোক লাগিয়ে দিয়েছে, তাই এখন থেকে সব কথা গোপনে হবে। আর আপনি কখন কোথায় যান তা শুধু আমরা এই 3 জন ছাড়া যেন আর কেউ না জানে। কি? ডিজে আমার পেছনে লোক লাগিয়ে দিয়েছে? এবার খেলা থমবে। বাহাদুর আর এখানে যারা আছিস তাদের মধ্যে যদি কেউ ডিজের লোক হস, আর কেউ যদি আমার সাথে গাদ্দারি করিস, তাহলে তাকে ফাঁসিতে ঝোলাবো, মনে রাখিস। সবাই একসাথে বলল, কেউ ডিজের লোক না, আর ঘরের কথা বাইরের লোক জানবে না। আর সন্দেহভাজন কাউকে দেখলে তাকে আটক দিয়ে জিজ্ঞাসা করা হবে। কিং ওদের কথা শুনে খুব খুশি হল। নাজিরাকে নায়িকা শ্রুতি হাসান মনে করে ফারুক তাকে মদের প্যাক বানাতে বলল আর তাকে খাইয়ে দিতে বলল।
ঠিক সেই সময় একজন এসে ফারুককে জানালো তাদের এখানে ডিজের লোক প্রবেশ করেছে। ফারুক তার লোকের মুখে ডিজের লোক এসেছে শুনে তার সব নেশা কেটে গেল। কে ডিজের লোক? তাকে সামনে নিয়ে আয়। কিং, কে ডিজের লোক তা জানি না, তবে বাইরে যে আমাদের লোক ছিল তাদেরকে মেরে নাকি ডিজের লোক ভিতরে প্রবেশ করেছে। তাহলে আমাদের সব লোককে একসাথে সারিবদ্ধ কর আর ওদেরকে বাইরে থেকে নিয়ে আয়। ঠিক আছে কিং, তাই করতেছি আমরা। ফারুকের লোক গিয়ে বাইরে থেকে তাদের মার খাওয়া লোকগুলোকে ভেতরে নিয়ে এলো, আর ভেতরে ফারুকের যত লোক ছিল তারা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এই যে আইটেমগাল, তোমরা এখন যেতে পারো। আজ আর কোনো মজা হলো না, অন্য একদিন মজা করব আমরা, কেমন? আজ আগে আগে টিচার লোকগুলোকে ধরি, পরে একদিন মজা করব তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমরা যাই, কেমন? যাও তোমরা কিউট বেবিরা। নাজিরা আর সাফা কোনো রকম ফারুকের গোপন আস্তানা থেকে বের হয়ে রাস্তায় এসে হাফিজ সুলেমানকে ফোন করে দ্রুত তাদের কাছে আসতে বলল, আর কাজ হয়ে গেছে বলে তাদেরকে জানালো। ফারুক এসে সেই পড়ে থাকা লোকগুলোকে জিজ্ঞেস করলো, বল তোরা এদের মাঝে টিচার লোক কারা? কিং, এখানে যারা আছে সবাই আমাদের লোক। তাহলে টিচার লোক কোথায়? কিং, যাদের নিয়ে মজা করলেন তারাই ডিজের লোক, আর ওরাই আমাদেরকে মেরে এখানে প্রবেশ করেছে আপনাকে মেরে ফেলার জন্য। কি? তাহলে ওরা তামিলের নায়িকা শ্রুতি হাসান না? তাই তো হলি বাংলা ভাষায় কেমনে কথা বলে? আর কতটা বোকা আমি, আমাকে মদের প্যাক বানিয়ে দিতে বলেছিলাম। ভাগ্য ভালো ঠিক সময় ও একজনকে দেখিয়ে আমাকে বললো ডিজের লোক এসেছে এখানে, না হলে তো আজ আমি মারা পড়তাম। কিং, এবার অন্তত ডিজের একটা কিছু করুন, না হলে ডিজের জন্য কেউ শান্তিতে ঘুমাতেই পারবে না। অবশ্যই, এবার তার কিছু একটা করতে হবে আমাদের। শোন, তোদের মধ্যে থেকে কিছু লোক ডিজের পেছনে লেগে থাক। ডিজে কোথায় কি করে, কোথায় যায়, কোথায় তার আস্থানা, সব আমাকে জানাবি। তারপর ডিজের অধ্যায়ের ইতি টানবো নিজ হাতে আমি। আপনি যেভাবে বলবেন সেভাবে হবে কিং। আর শোন, ডিজের আগে ওই মেয়ে দুটোকে আমার চাই, ওদের সাথে আমার হিসেব তোলা আছে। ওদের কত বড় সাহস, আমার কাছে এসে ফ্রি চলে গেছে। ওদের ল্যাংটা করে ছুয়াবো আর বোঝাবো কিং কি জিনিস। আমরাও তাই চাই কিং। আপনার হাতে পড়েও এই প্রথম কোনো মেয়ে সাড়া পেল। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ডিজে আর ডিজের লোকদের খুঁজে বের করে আপনার সামনে নিয়ে আসবো কিং। কিংয়ের কিছু লোক রাতের মধ্যে ডিজের লোক, ডিজে আর তাদের আস্তানে প্রবেশ করার জন্য নানা রকম ছক করছে। এদিকে কিং ভাবছে কি করে সে কি করবে ডিজের সাথে। চোখগুলো চারদিকে নাড়াচাড়া করছে। কিং এবার ডিজের খেল খতম করতে হবেই তাকে। ডিজের কারণে ওদের সব ব্যবসা ধান্দা নষ্ট হয়ে যাওয়ার পথে, আর এমনিতে ওদের কাছের একজন লোককে ডিজে মেরে ফেলেছে। আর কিংয়ের হাতের মন্ত্রী আরও নানা রকম কাজ চাপিয়ে দিয়ে হজ করতে গেছে। এখন এসব কথা সে মন্ত্রীকে জানাতেও পারবে না। এদিকে নাজিরা সাফা গিয়ে ফারুকের সব কুকীর্তির কথা ডিজেকে বলে দেয়। আর আগামীকাল ফারুক যমুনা ফিউচার পার্কে যাবে। ডিজে সব শুনে মনে মনে শয়তানি হাসি দিতে থাকলো। ডিজে আকাশের দিকে তাকিয়ে বলছে, হাব্বমো, তোমাদের যারা হত্যা করেছে তাদের একজনকে কালকে আমি নিজ হাতে হত্যা করব। ওদের কাউকে বাঁচতে দেব না, আমি নিজ হাতে হত্যা করব ওদেরকে। আম্মু, যারা তোমাকে ধর্ষণ করেছে তাদের একজনকে কালকে নিজ হাতে শাস্তি দেব আমি। আমার জন্য ওই আকাশ থেকে দোয়া করো, কালকে আমার জীবনের নতুন মোড় নিবে। এমন সময় ডিজের লোক এসে ডিজেকে একটা খারাপ সংবাদ দিল। কি বলবি তুই? আমার নামে অ্যাকাউন্টার জারি করেছে ওই মন্ত্রী। শুধু তাই না ডিজে, এমনকি সবগুলো সংবাদ মাধ্যমে চ্যানেলে দেখাচ্ছে ডিজে নাকি ঢাকা শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী এবং চাকরিদাতা তাওহিদকে গুম করেছে। আর তৌহিদকে যদি ডিজে ছেড়ে না দেয় তাহলে নাকি ডিজের সব কর্মকাণ্ড, এমনকি ডিজের সব লোককে পুলিশ ধরে ধরে জেলে ভরবে। আমি তো ওই মন্ত্রীর অবস্থা আজকেই খারাপ করে দেব। এখন আমরা আপাতত কোনো খারাপ ব্যবসায়ী কিংবা খারাপ কাজে যারা জড়িত তাদের কাউকে ধরতে বা মারতে পারবো না। কেন? কারণ মন্ত্রী তার সব খারাপ কাজের লোকদের সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে, আর মন্ত্রী কালকে সকালেই সৌদি আরব যাবে।
ওমরা হজ করার জন্য। এখন শুধু সময় আর বুদ্ধি খাটিয়ে ওই খারাপ মানুষগুলোকে রাস্তা থেকে সরাতে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। উফ, যখনই নিজের বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে যাব তখনই বড় বড় ঝামেলা এসে পড়ে রাস্তায়। ওদের পিছনে বড় বড় নেতা আছে, তাই ওরা যখন যা চাইবে তাই করতে পারবে, আর আমরা চাইলেও কিছু করতে পারবো না ডিজে। এদের হাতে ক্ষমতা থাকলে আমাদের হাতে আছে জোর, মনে আছে সাহস, আর মাথায় আছে বুদ্ধি। তাহলে এই বুদ্ধি খাটিয়ে ওদের শেষ করতে হবে ডিজে, তাছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা খোলা নাই। ডিজে, আরও একটা সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা হলো? ডিজে, ফারুক নাজিরা আর সাপাকে চিনে গেছে, আর ফারুক ওর লোক লাগিয়ে দিয়েছে তোমার ঠিকানা বের করার জন্য, আর কখন কোথায় যাও কি করো। এমনকি ফারুক তোমাকে নাকি নিজ হাতে হত্যা করবে। ওই ফারুককে তো কুত্তার মতো মৃত্যু দিব আমি কালকে। আমার তো মাথার রক্ত টকবক করতেছে। ওই ব্যাটাকে তো দুনিয়ার সব থেকে খারাপ মৃত্যু উপহার দিব আমি। এখন ওসব ছাড়ো, কালকে কি করে ফারুককে মারবে আর কোথায় মারবে তার কি করলে? হ্যাঁ, তো ভাবার কি আছে? ও যখন যমুনা ফিউচার পার্ক থেকে বের হবে ঠিক তখনই আমরা ওর পিছু নেব, আর জায়গা মতো ফারুককে অ্যাটাক করব আমরা। কিন্তু ফারুক আসবে কখন? ডিজে, ফারুক রাতে আসবে, ওর নাকি কি কাজ আছে সেখানে, তাও আবার গোপন কাজ। বুঝেছি, নিশ্চয়ই কোনো খারাপ ধান্দা করতে যাবে সে। তাই আগে থেকে আমাদের কয়েকজন লোক যেখানে উপস্থিত থাকবে, তাও সেলম্যানের ভেষ ধরে। এবার বুঝেছিস তোরা? হ্যাঁ ডিজে, সব বুঝে গেছি। আর এখন থেকে সবাই সাবধানে থাকবে। এখন কোনো নতুন লোক দলে ঢোকাবি না, আর যাকে সন্দেহ হবে সোজা উপরে পাঠিয়ে দিবি, বলে দিলাম আমি। অবশ্যই ডিজে। ডিজের লোকেরা নিজেদের মতো করে চলে গেল, আর ডিজে নিজের বাসায় চলে আসলো। পরের দিন রাতে কিং তার দলবল সহ যমুনা ফিউচার পার্কে গেল, আর সেখানে গিয়ে সে তার বিজনেস পার্টনারকে কিছু নেশা জাতীয় দ্রব্য দিল। এগুলো সব ডিজের লোক দেখলো, তারা ডিজেকে সব জানালো। ডিজে তাদেরকে বলল ফারুক বের হওয়ার সাথে সাথে যেন সব নেশার দ্রব্য নষ্ট করে দেয়। ডিজে ফারুকের জন্য নিচে অপেক্ষা করতে লাগলো। ফারুকের কাজ শেষ হলে সে নিচে চলে আসলো, আর চারদিক ভালো করে দেখলো কোথাও ডিজের লোক বা ডিজে আছে কিনা। এদিকে ফারুক বের হওয়া মাত্র ডিজের লোক সে লোকগুলোকে ধরে নেশার সব জিনিসকে নিয়ে কেড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেললো। ফারুক গাড়ি করে যাচ্ছে, তার পেছন পেছন ডিজের লোক আর ডিজে গাড়ি করে যাচ্ছে। দেখে মনে হবে দেশের কোনো মন্ত্রী যাচ্ছে, আর সবগুলো গাড়ি অনেক নামি দামি। হঠাৎ ফারুক বুঝতে পারলো তার পিছু কেউ নিয়েছে, তাই সে ড্রাইভারকে বলে দ্রুত সে পথ ত্যাগ করে অন্য পথে গাড়ি নিয়ে যেতে বলল। ফারুকের কথা শুনে ড্রাইভার গাড়ি অন্য পথে নিল, আর ফারুক ওর লোকগুলোকে বলল তাদের পেছনে আসা গাড়িগুলোর পেছনে আসার জন্য, আর কোনো কিছু করলে যেন অ্যাটাক করে তাদের উপর। কিছু দূর যেতে ফাঁকা জায়গা পেতে ডিজে এবং ডিজের লোক ফারুকের গাড়ির দিকে বন্দুক তাক করে গুলি চালাতে শুরু করে দিল। অন্যদিকে ফারুকের লোকগুলো পেছন থেকে ডিজের গাড়িতে গুলি ছোড়া শুরু করে দিল। এখন ডিজে আর তার লোকেরা পড়ে গেল বিপদে, কারণ সামনেও ফারুক আর তার লোক, পেছনেও ডিজের লোক। এখন কাকে ছেড়ে কাকে ধরবে তারা? তাই ডিজে আর তার লোকেরা গাড়ি থেকে নেমে ফারুকের লোকদের, মানে যারা পেছন থেকে ডিজের গাড়িতে গুলি মারছিল, তাদেরকে পাল্টা গুলি মারা শুরু করে দিল। ডিজে একাই পেছনের সব লোকদেরকে গুলি করে মারতে থাকলো, আর ডিজের সব লোক ফারুককে গুলি মারা শুরু করলো। ডিজে ফারুকের অনেক লোককে মেরে ফেললো। বিপদ যখন খুব কাছে, আর যখন ফারুক বুঝতে পারলো এখানে থাকলে তার মৃত্যু অনিবার্য, তাই সে গোপনে গাড়ি করে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার আগে ফারুক ডিজের কিছু লোককে মেরে ফেলে গেল। ডিজে তো এদিকে একাই ফারুকের লোকদের প্রায় মেরে ফেলেছে। যখন পেছন ফিরে দেখলো কেউ নাই, তখন ডিজের পায়ে রক্ত মাথায় উঠে গেল। এদিকে বেচারা শামীম সারাদিন অনেক খাটাখাটনির পর এই একটু ঘুমিয়েছে। হঠাৎ গুলির শব্দে ঘুম থেকে জেগে ওঠে, আর শামীম যেহেতু দোকানেই থাকে, তাই শামীমের মনে ভয় ঢুকে গেল, না জানি এখানে কেউ বোম মেরে পালিয়ে যায়। তাই শামীম দোকানের পেছন দিক দিয়ে বাইরে আসলো। বাইরে এসে ডিজে আর ফারুকের লোকদের হাতের কাছে পড়ে গেল। দুই দিক থেকে গুলি তার মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ গুলি করা দুই দিক থেকে বন্ধ হলো। শামীম মাথা তুলে তাকিয়ে দেখে একটা মেয়ে একাই 30-45 জন মানুষকে গুলি করে মেরে ফেলেছে। আর মেয়েটা দেখতেও অনেক সুন্দর, কিন্তু পুরা চেহারা যেন আগুনের গোলা।
মেয়েটা লোকগুলোকে গুলি মারা বন্ধ করে অন্যদিকে তাকিয়ে দেখছে আর হাতে থাকা পিস্তলটা দিয়ে অন্য হাতের তালুতে বাড়ি মারছে আর বিড়বিড় করে কি যেন বলছে। হঠাৎ সেই লোকগুলোর মধ্যে থেকে একজন সেই মেয়েটাকে মানে ডিজে গুলি মারছিল আর সেই সময় শামীম জোরে চিৎকার করে, এই যে আগুনের গোলা, সরে যান, গুলি লাগবে, সরে যান, আপনি সরে যান। কিন্তু ডিজে শামীমের কথা শুনল না আর লোকটাও ডিজের দিকে গুলি মেরে দিল। শামীম আর সেখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে ডিজের দিকে গেল ডিজেকে সরিয়ে দিতে, কিন্তু ডিজেকে সরাতে পেরেছে শামীম আর নিজেকে পিস্তলের গুলি থেকে বাঁচাতে পারেনি শামীম। শামীমের এমন পাগলামি দৌড় দেখে প্রথমে ডিজের লোক কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু হঠাৎ যখন দেখল শামীম ডিজেকে সরিয়ে দিয়ে নিজে মাটিতে পড়ে গেছে তখন বুঝতে পারল ফারুকের লোক ডিজের দিকে গুলি মারছে। তাই সবাই মিলে ফারুকের লোকের দিকে গুলি মারা শুরু করে দিল। সোলেমান হাফিজ, সাফা, সাথী, ওদের কাউকে বাঁচতে দিবি না, সবগুলোকে আজ এখানে মেরে ফেলবি। শুধু দুজনকে বাদে ওই দুজনকে ধরে আমার কাছে নিয়ে আসবি। আচ্ছা ডিজে, বলতে হবে না। এই তোরা চারদিক থেকে সারাদেরকে ঘিরে ফেল। ডিজের লোকেরা ডিজের কথা মতো ফারুকের লোকদেরকে গুলি মারা শুরু করে দিল আর তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলল। একে একে ফারুকের সব লোক মরে গেল, শুধু 2টা লোক বাদে। ডিজের লোকেরা ফারুকের ওই 2জন লোককে ডিজের কাছে নিয়ে আসলো। আই শালারা, এখন বল ফারুককে কোথায় পাবো আমি? জানি না কিছুই আমরা। কিং এখন কোথায়, কেমন করে বলবো আমরা? সোজা আঙ্গুলে ঘি উঠবে না দেখতেছি। আই সাথী, এদের একটাকে মেরে ফেল, তাহলে দেখছি কিচ্ছুই হবে না। সাথে 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 দুজনের একটাকে গুলি করে মেরে ফেললো আর পরের জন ভয়ে থরথর করে কাঁপছে আর মাটিতে বসে থাকা অবস্থায় পেছন দিকে পিছিয়ে যাচ্ছে। তা বল ফারুককে কোথায় পাবো? আমি সত্যি কিছু জানি না। কোথায় আছে এখন কিং? আয় সাথী। বলতেছি, আমাকে মারবেন না। ডিজের সব বলতেছি আমি। ফারুক এখন ওর বউয়ের কাছে যাবে আজ, আর আস্তানায় যাবে না। আর ওর বাসার ঠিকানা হচ্ছে এটা। আমাকে এবার ছেড়ে দেন। ডিজে, আমাকে মারবেন না। এবার বল আমাকে লক্ষ্য করে কয়টা গুলি মেরেছিলি? 5টা। ডিজে, কেন, কি হয়েছে? লোকটা শুধু বলা বাকি, সাথে সাথে ডিজে লোকটার বুকে গুনে গুনে 10টা বুলেট ঢুকিয়ে দিল। সাথে সাথে লোকটা সেখানে মরে গেল। ডিজে তার লোকদের পাঠিয়ে দিল দেখার জন্য আরও কেউ বেঁচে আছে কিনা। এদিকে শামীম বেঁচে আছে না মরে গেছে তা জানতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। ডিজে লোক পাঠিয়ে দিল দেখার জন্য আরও কেউ বেঁচে আছে কিনা। ডিজের কথা মতো তার লোক গিয়ে দেখলো কেউ বেঁচে নেই, সবাই মরে গেছে। ডিজের লোক গিয়ে দেখে কেউ বেঁচে নেই। তখন ডিজে বলে, শালাদের এভাবে রাস্তায় পড়ে থাকতে দে। ডিজে তার লোকদেরকে নিয়ে যখন গাড়ি তুলতে যাবে তখন ডিজের মনে পড়ল তাকে তো কেউ একজন ফারুকের লোকের গুলির হাত থেকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সেই লোকটা গেল কোথায়? তাই ডিজে গাড়িতে না উঠে নেমে এলো। ডিজের পিছু পিছু তার লোকও এলো। ডিজে দেখতে পেল তাকে যে বাঁচাতে চেয়েছিল সে মাটিতে পড়ে কাতরাচ্ছে। ডিজে দ্রুত এগিয়ে তার কাছে গেল। গিয়ে দেখে একটা ছেলে, বয়স আনুমানিক 25-26 হবে। এই ছেলে, তোর হাত দিয়ে তো রক্ত ঝরতেছে। কি করব বলেন? আপনাকে যে বাঁচাতে গিয়ে আমার হাতে গুলি লেগেছে। কি গুলি তোর হাতে লেগেছে? আগে বলবি না আমাকে? আপনি তো ওদেরকে মারতে ব্যস্ত, সেই তখন থেকে চিৎকার করতেছি, কেউ তো আমার ডাক শুনলো না। এই তোরা একে ধর, আগে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, বাকি কথা পরে হবে। ডিজের কথা মতো তার লোকগুলো শামীমকে ধরে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেল। শামীমকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে গেল ডাক্তার। অনেকক্ষণ যাবার পর যখন ডাক্তার বের হচ্ছিল না তখন ডিজে তার লোকগুলোকে বলল, এই তোমরা সবাই চলে যাও, আমি ওর সাথে এখানে আছি। কিন্তু ডিজে, তুমি একা এখানে থাকবে মানে? যদি ফারুকের লোক এখানে কেউ চলে আসে আর তোমার কোনো ক্ষতি করে ফেলে? এত চিন্তা করিস না। তারা কি কেউ বেঁচে আছে নাকি যে তারা জানবে ডিজে কোথায় আছে? আজ একটুর জন্য বেঁচে গেল ওই শালা হারামি ফারুক। এরপর দেখা পেলে ওকে বাঁচতে দিব না আমরা। ওসব কথা পরে হবে, রাত প্রায় শেষ। তোমরা সবাই নিজের বাসস্থানে চলে যাও, কোনো প্রয়োজন হলে আমি ডাক দিব তোমাদেরকে। ঠিক আছে ডিজে, আমরা যাচ্ছি, একটু সাবধানে থেকো। ডিজের সব লোক চলে যাবার প্রায় আধা ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে আসে। ডিজে ডাক্তারের কাছে এগিয়ে যায়। ডাক্তার, এখন রোগী কেমন আছে? আর তার শরীর থেকে কি বুলেট বের করতে পেরেছেন? হ্যাঁ,
বুলেট অনেক আগে বের করেছি, কিন্তু রোগীর এখন জ্ঞান ফিরতেছে না। কেন ডাক্তার, কি হয়েছে? তার আগে বলুন, আপনি রোগীর কি হন? জি না, মানে আমি রোগীর কি হন দ্রুত বলুন। জি জি বলতেছি, আমি রোগীর প্রেমিকা হই। এখন বলুন কেন, কি হয়েছে তার? এই নার্স, একটা কাগজ নিয়ে এসো। এখানে তার একটা সিগনেচার নাও। আসলে রোগীর শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই দ্রুত 2 ব্যাগ রোগীর রক্ত লাগবে। তা না হলে রোগীকে বাঁচানো সম্ভব হবে না। তাই আমরা রোগীর রিলেটিভকে খুঁজতেছি। যদি কারো রক্তের সাথে রোগীর রক্ত মিলে, তাহলে তার শরীর থেকে রক্ত নিব আমরা। ডাক্তার, আমি দিব রক্ত। আমার রক্তের সাথে রোগীর রক্তের মিল আছে। আমার শরীর থেকে রক্ত নিন আপনারা।